বৃষ্টি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা ক্লাসটা একটু দেরি করে নিচ্ছি। আচ্ছা দেখো, গ্রুপে তোমাদের যে অঙ্কের পিডিএফটা পাঠানো হয়েছিল, যে ম্যাথ সেটটা, সেটা আজকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা দেখো। একটা ট্রেনের গতিবেগ বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার। তার মানে আমি এখানটা লিখি 40 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার একটা ল্যাম্পপোস্টকে মাত্র 18 সেকেন্ডে এটা অতিক্রম করে। এই কথাটার অর্থ কি? একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করুক বা একটা গাছকে, কোনো সিঙ্গেল জিনিসকে অতিক্রম করুক, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। ক্লিয়ার? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। ক্লিয়ার? দেখো, যদি কোনো রকম সূত্র ছাড়া আমরা সিম্পলভাবে অঙ্কটা করতে চাই, তাহলে অঙ্কটা কিন্তু আমরা করতে পারবো। দেখো, তাহলে 40 কিলোমিটার পার আওয়ারকে আমরা দেখো মিটারে কনভার্ট করব। মানে এত কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড। কি করতে হয় ভাই? 40কে তুমি সিম্পল গুণ করে দাও 5-এর 18 দিয়ে। 5-এর 18 দিয়ে তুমি সিম্পল গুণ করে দাও, তাহলে কত হয় দেখো, 9 দুগুণে 18, আর এখানে হচ্ছে আমাদের 20 দুগুণে 40, তাহলে হচ্ছে 109। 109, তাহলে 109 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে 40 কিলোমিটার পার ঘন্টা, এ কথার অর্থই হচ্ছে 109 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? চলো, তাহলে আমরা এইবারে দেখো, আমরা বলবো যে 100/9 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে কতটা যায় ভাই? 1 সেকেন্ডে কতটা যায়? 1 সেকেন্ডে ও যায় 100/9 মিটার। কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম কারোর আপত্তি নেই এই কথায়। 1 সেকেন্ডে যায় 100/9 মিটার। ঠিক? তাহলে 18 সেকেন্ডে পোস্টটাকে অতিক্রম করবে। 18 সেকেন্ডে পোস্টকে অতিক্রম করবে মানে কি? ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই ভাই অতিক্রম করবে। ঠিক আছে? তাহলে 18 সেকেন্ডে কতটা দূরত্ব সে অতিক্রম করবে? দেখো, 100/9 গুণ 18 করে দাও, তাহলে কত হচ্ছে? 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, তাহলে 2100। অ্যান্সার হচ্ছে 200 মিটার। কোনো রকম কারোর আপত্তি নেই, কোনো প্রবলেম নেই। চলো, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, প্রত্যেকে একটু রেসপন্স করো, না হলে আমি বুঝতে পারছি না যে তোমরা কি অবস্থায় আছো। প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। চলো সেকেন্ড অঙ্কে চলো। দেখো, বলছে কিছু পরিমাণ টাকা সুজয়, সৌরভ, শ্যামলী, সুরভির মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তা ভালো কথা, 5:2:4:3। ক্লিয়ার? তাহলে এইবার আমাদেরকে বলেছে যে শ্যামলী সুরভির থেকে 100 টাকা বেশি পেয়েছে। তাহলে শ্যামলী কোনটা এর মধ্যে? দ্বিতীয়টা, মানে সেকেন্ড থেকে দ্বিতীয়টা, এইটা হচ্ছে শ্যামলী। আর কে বলেছে? সুরভি কোনটা? সুরভি লাস্টের জন, মানে 3। তাহলে শ্যামলী সুরভির থেকে 100 টাকা বেশি পেয়েছে, তার মানে এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা 1। তার মানে 1 ইউনিটের ভ্যালুই তো আমি বলতে পারি ভাই 100। কোনো আপত্তি আছে এই কথা? 1 ইউনিটের ভ্যালুই তো 100 টাকা, তাই না? চলো, তাহলে কি বলেছে এখানে? তাহলে জানতে চেয়েছে যে সৌরভ কত টাকা পাবে। তাহলে সৌরভ হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় জন, মানে এ হচ্ছে সৌরভ। তাহলে 1কে আমি সিম্পলি 100 দিয়ে গুণ করছি, পাবো 100। তার মানে এখানে 2 ইউনিটের ভ্যালুটা বার করতে গেলে একেও আমরা 100 দিয়ে গুণ করে দিই না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 200। তাহলে অপশান নাম্বার 2 সঠিক। বলো, কোনো সমস্যা নেই তো?
চলো নেক্সট কোশ্চেন। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা দেখেছিলাম হয়েছিল 200। নেক্সট কোশ্চেন দেখো, কোনো একটি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 10 ওভারে গড় রান হচ্ছে 3.2। তা ভালো কথা, প্রথম 10 ওভারে গড় রান হচ্ছে 3.2। তার মানে আমরা বলতে পারি এক্সটা কি জিনিস? এক্সটা হচ্ছে 10 ওভারের মোট রান। কোনো কিছুর গড় আমরা কি করে বার করি? সবকটার যোগফল ভাগ নাম্বার। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আমাদের কত ওভার ভাই? আমাদের 10 ওভার, কোনো সমস্যা নেই। তাহলে x/10 গুণ আমি বলতে পারি, গুণ না সরি, সমান সমান আমি বলতে পারি 32-এর 10। কেন স্যার নিচে 10 এলো কেন? নিচে 10 আসে কারণ পয়েন্ট উঠলে আমাদের নিচে একের পিঠে শূন্য বসে, পয়েন্টের পর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য বসে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 10-10কে আমি কেটে দিতে পারি। কেন স্যার কাটতে পারি? সমান সমানের এদিক ওদিক দেখো, সমান সমানের এদিকেও নিচে আছে, ওদিকেও নিচে আছে। তার মানে যদি আমি এই 10টাকে সমান সমানের ওদিকে পাঠাই তাহলে কি হয়ে যাবে? এই 10টা ওদিকে পাঠালে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে আমাদের 10-10 কেটে গিয়ে 32 পড়ে থাকবে। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 32। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 10 ওভারের মোট রান। এত দূর কাউর কোনো সমস্যা নেই? এক্স হচ্ছে 10 ওভারের মোট রান। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদের বলেছে যে 282 রান টার্গেট দিয়েছে 282। তাহলে পরবর্তী 40 ওভারের গড় রান কত হবে ভাই? কি হবে বলো? আমাদের টার্গেট দিয়েছে কত? বার করে ছাড়বো ভাত পাইঙ্গে দিছে এটা বের হয়ে গেল। আমাকে এই ভাতটা কি একটু। আচ্ছা পঙ্কজ, তোমার মাইকটা একটু অফ করো, তোমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শোনা যাচ্ছে। চলো, তাহলে আমরা কি বললাম? 10 ওভারের মোট কত রান পেলাম ভাই? 32 রান পেলাম। ঠিক আছে, তাহলে টার্গেট পূরণ করতে হলে আমাদের আরও কত রান করতে হবে? 282 বিয়োগ 32 কত হয় ভাই? 282 বিয়োগ 32 হয় 250। ক্লিয়ার? তাহলে এই রানটা আমায় পরবর্তী 40 ওভারে করতে হবে, তাই তো? এই রানটা আমায় পরবর্তী 40 ওভারে করতে হবে। জানতে চাইছে 40 ওভারের গড় রান কত। ব্যাস হয়ে গেল, 40 ওভারের টোটাল রান তো পেয়ে গেলে। কত? 250। তাহলে মোট নাম্বার কত? 40। তাহলে 25/40 মানে কত হচ্ছে অ্যান্সার? তুমি যদি করো পায় 6 4 6 24 মানে 6.25। 6.25 ইজ আওয়ার রাইট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা প্রত্যেককে বলছি একটু রেসপন্স করো তোমরা। সবাই বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে একটি মিশ্র ধাতুতে জিঙ্ক আর কপারের অনুপাত হচ্ছে 9:11। তাহলে জিঙ্ক আর কপার 9:11। যদি মিশ্র ধাতু থেকে 28.8 কেজি জিঙ্ক পাওয়া যায় তাহলে মোট মিশ্রণটি কত কেজি? তাহলে জিঙ্ক কত পাওয়া গেছে? জিঙ্ক পাওয়া গেছে 28.8। ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে 9 ইউনিটের ভ্যালু 28.8। বলতে পারি তো ভাই? 28.8 কেজি বলতে পারি তো? তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু কত পাবো? 1 ইউনিটের ভ্যালু পাবো কত? পাবো 28.8/9। কোনো সমস্যা নেই? কোনো সমস্যা আছে? নেই। চলো তাহলে জানতে চেয়েছে মোট মিশ্রণটি কত কেজি। মোট মিশ্রণ মানে কোনটা? 11 + 9। মোট মিশ্রণ মানে 11 + 9 তার মানে 20, তাই তো? তাহলে এখানে 20 ইউনিটের ভ্যালুটা কত হবে?
28.8/9 গুণ 20। তুমি এখানে পয়েন্টটা তুলে দাও, দেখো নিচে 10 চলে আসছে, তার মানে 10 দুগুণে 20 কেটে দাও। ক্লিয়ার? আর কত আসছে এখানে? যদি 9 দিয়ে কাটো হবে 32। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 32 গুণ 2 মানে আমাদের 64। তাহলে অ্যান্সার হয়ে গেল 64 কেজি। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি বাস প্রতিটি স্টপেজে দাঁড়িয়ে গতিবেগ হচ্ছে ঘন্টায় 45 কিলোমিটার, আর কোনো স্টপেজে যদি সে না দাঁড়ায় তাহলে তার গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি 54 কিলোমিটার তার অরিজিনাল গতিবেগ, কিন্তু স্টপেজ দিয়ে তার গতিবেগটা হয়ে যাচ্ছে কত? 45। তার মানে কতটা ল্যাগ হচ্ছে গতিবেগের, কতটা কম হচ্ছে গতিবেগ? হ্যাঁ বলবে স্যার গতিবেগ কম হচ্ছে 9, গতিবেগ কম হচ্ছে 9 কিলোমিটার, তাই তো? তাই তো? ব্যাস। এইবারে দেখো আমাদের 54 কিলোমিটার যেতে কতটা সময় লাগে। 54 কিলোমিটার ও যখন যায় ওর সময় কতটা লাগে? ওর সময় লাগে 1 ঘন্টা। ঘন্টায় 54 কিলোমিটার বলেছিল না তার গতিবেগ। 54 কিলোমিটার ও যখন যায় তখন সময় লাগে 1 ঘন্টা। উত্তর চেয়েছে দেখো মিনিটে, আমরা এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি উত্তর, কিন্তু এই 12 ভেবো না যেন। 54 কিলোমিটার যখন যায় তার সময় লাগে 60 মিনিট। তাহলে ও যদি 9 কিলোমিটার যায় তাহলে ওর সময়টা কত লাগবে ভাই বলো? তাহলে উত্তর হচ্ছে 60/54 গুণ 9। সিম্পল। 9 দিয়ে কাটলে 6 লং 54, তাহলে 6 10 60। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের? 10 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সার 10 মিনিট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো নেক্সট কোশ্চেন। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়, আর প্রতিকূলে হচ্ছে 1.5 ঘন্টায়। তোমাদের একটা বেসিক জিনিস বলে দিই, যে একটা নৌকার গতিবেগ এক্স আমি ধরছি, আর আমি স্রোতের গতিবেগ ধরছি ওয়াই। তাহলে যখন অনুকূলে যাবে, অনুকূল মানে কি স্যার? অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে। তার মানে তখন গতিবেগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। কেন হবে? কারণ নৌকাটাকে স্রোত আরও সাহায্য করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? একইভাবে যখন জিনিসটা প্রতিকূল হয়ে যাবে, যখন প্রতিকূল হয়ে যাবে তখন কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই। কারণ নৌকা যেতে চাইবে, স্রোত তাকে বাধা দেবে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা করব একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে। দেখো কি করব আমরা। আমাদের বলেছে নৌকার বেগ কত, তাহলে এ ধরনের অঙ্কে আমরা অল টাইম করব নৌকার বেগ। নৌকার বেগ সমান সমান স্রোতের বেগ কত বলেছে ভাই? 3 বলেছে। কত বলেছে? 3 বলেছে। প্লাস মানে 3 গুণ কি করব আমরা? একটা লাইন নিয়ে নেব, মানে লবের হরের দুটো আলাদা আমরা লাইন নিয়ে নেব। ওপরে আমরা কোনটাকে লিখব? ওপরে আমরা লিখব প্রতিকূলে যেতে যত সময় লেগেছে আর অনুকূলে যেতে যত সময় লেগেছে। ঠিক আছে? এদের যোগফল তাহলে কত হবে ভাই? 1.5 প্লাস 1। আর নিচে কি লিখব? 1.5 মাইনাস 1। ব্যাস ভাই আমাদের অঙ্ক শেষ। তাহলে 3 গুণ কত হচ্ছে দেখো? 1.5 প্লাস 1 মানে 2.5। 1.5 মাইনাস 1 মানে 0.5। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি এখান থেকে 3 গুণ পয়েন্ট পয়েন্ট কেটে যাচ্ছে, 5 দুগুণে 5 5 25, তার মানে 3 গুণ 5 মানে 3 5 15। তাহলে উত্তর কত হয়ে যাবে এটার? উত্তর হয়ে যাবে 15 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখছি। হ্যাঁ হ্যাঁ
নেক্সট কোশ্চেন বলেছে 200 থেকে 600-র মধ্যে কতগুলো সংখ্যা যেগুলো 4, 5, 6 দিয়ে বিভাজ্য? বলছে যে 200 থেকে 600-র মধ্যে কতগুলো এমন সংখ্যা আছে যেগুলো 4, 5, 6 দিয়ে বিভাজ্য। আমরা কি করব? সবার প্রথম আমরা 4, 5 আর 6-এর এলসিএম বার করে নেব ভাই। কত হচ্ছে এলসিএমটা 4, 5, 6-এর? এলসিএম হচ্ছে 60। এলসিএম কি করে বার করে? আমরা ছোট থেকে শিখে এসেছি, উৎপাদকে ভাঙলেই এলসিএম বেরিয়ে যাবে। 4, 5, 6 করলে 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, তাই তো? 5 দুগুণে 10, 3 10-এ 30, 3 20 60, মানে এলসিএম হচ্ছে 60। ক্লিয়ার? তাহলে এলসিএমটা আমরা বার করলাম। এইবার আমাদের কাজ কি হবে? ছোট সংখ্যা যেটা বলবে। কত বলেছে? 200। 200-কে তুমি 60 দিয়ে ভাগ করো, কত পাবে? 3 6 18 হয় না? 3 6 18 মানে 180। তার মানে 0 2 দাও 10, একে মিলে যায়। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে ভাগফলটাকে নিয়ে। ভাগশেষ আমরা দেখব না, ভাগশেষ আমাদের কাজে লাগবে না, আমরা দেখব ভাগফল। আমরা দেখব ভাগফল। দেখো এখানে ভাগফল হচ্ছে 3। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় যে সংখ্যাটা কত আছে? 600। এটাকেও তুমি 60 দিয়ে ভাগ করে দাও, কত হবে ভাই? 10 60 10-এ 600, মানে মিলে যাচ্ছে। আমাদের ভাগ শেষ নিয়ে কোনো কাজ নেই, আমাদের ভাগফল নিয়ে কাজ। ঠিক আছে? তাহলে এইবার আমরা কি করে দেবো? এইবার আমরা এইখানে একটা ভাগফল বেরিয়েছে, এইখানে একটা ভাগফল বেরিয়েছে, দুটোকে সিম্পল বিয়োগ করে দেবো। 10 বিয়োগ 3, অ্যান্সার দেখো হয়ে যাবে 7। তাহলে কতগুলো সংখ্যা আছে এমন? উত্তর হচ্ছে 7খানা এরকম সংখ্যা। এরকম সংখ্যা আছে 7খানা। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি। কোনো একটি এলাকার জনসংখ্যা 1 দশকে, মাথায় রাখো, 1 দশকে, বলেনি কিন্তু 1 বছরে, 1 দশকে 1,75,000 থেকে বেড়ে 2,62,500 টাকা হয়েছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত? প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হারটা কত? তাহলে কি করবো অঙ্কটা? দাঁড়াও, দেখো তাহলে বলেছে 1,75,000 টাকা থেকে 2,62,500 টাকা হয়েছে। তাহলে তুমি বলো কত টাকা বেড়েছে? 2,62,500 থেকে আমি বাদ দেবো 1,75,000, কত হচ্ছে তাহলে? 0,0,5,5 মানে হচ্ছে এখানে 7 8 8,7,5,0,0। এইটা আমাদের বেড়েছে, জনসংখ্যা এত বেড়েছে। ঠিক আছে? তাহলে এই জনসংখ্যাটা কত পার্সেন্ট হচ্ছে ভাই? দেখো 87,500 ভাগ 1,75,000 গুণ 100। বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা, কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। ঠিক আছে, তাহলে 0 0 আমরা কাটলাম, 0 0 আমরা কাটলাম, এখানে একটা 0 কাটলাম, এখানে একটা 0 কাটলাম। তাহলে কত দিয়ে হবে? 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 15 5 7 5 5 25, 5 3 15, 5 5 25, ওপরেরটা 5 দিয়ে কাটি, তাহলে হবে কত? 5 1 5, 6 7 8, 5 7 35, আবার 5 7 5 5 25 আর 0। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার 35 আর 1 7 5 0, মানে তুমি ডিরেক্ট কেটে দাও, অ্যান্সার হয়ে যাবে 50। তাহলে 50%। এইবারে গল্প এইখানেই। দেখো অপশানে কোথাও 50% নেই, থাকবে না, কারণ এখানে বলেছিল দশকে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে 1 দশক, এখানটা লিখে দিচ্ছি আমি, 1 দশক মানে কত বছর? 1 দশক মানে ভাই 10 বছর। তাহলে সিম্পল 1 দশকের রেট এটা,
তাহলে 1 বছরের রেট কত হবে ভাই? ভাগ 10 করে দাও, তাহলে অ্যান্সার 5% হয়ে গেল। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু। দেখবে দশক যেই বলেছে না, তোমরা যদি বছর ধরে করতে যাও এই 50-এই আটকে যাবে, 50-এর পরে আর এগোতে পারবে না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে 1 দশক মানে 10 বছর। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন। শ্যামল, শুভজিৎ, সুমি একটি কাজ 20 দিন, 30 দিন, 60 দিনে শেষ করে। খুব ভালো কথা। তাহলে শ্যামল, শুভজিৎ আর সুমি একটা কাজ 20 দিন, 30 দিন, 60 দিনে শেষ করে। তাহলে ভাই এদের লসাগু কত হবে? লসাগু হবে 60 করে দাও। ক্লিয়ার? তাহলে এফিসিয়েন্সি কত হলো? দেখো শ্যামলের এফিসিয়েন্সি 60 ভাগ 20 মানে 3 20 60। আমাদের এটা মাঝে কে ছিল? শুভজিতের এফিসিয়েন্সি হচ্ছে 2, 3 20 60, আর এর এফিসিয়েন্সি, সুমির এফিসিয়েন্সি হচ্ছে 1। এতে কোনো সমস্যা নেই। এবার জানতে কি চেয়েছে, তারা যদি একসাথে কাজটা করে তাহলে এফিসিয়েন্সি যখন 3, আমরা যে কোনো একটা ধরে করতে পারি। এফিসিয়েন্সি যখন 3 তখন সে আমাদের 20 দিনে কাজটা শেষ করে। তাহলে 3 এফিসিয়েন্সি হলে তার 20 ডেজ সময় লাগে। ক্লিয়ার? তাহলে জানতে চেয়েছে একসঙ্গে যদি তারা কাজটা করে ভাই, তাহলে এফিসিয়েন্সি যদি 1, তাহলে কি আমার সময়টা কি হবে? কম দক্ষতায় সময় বাড়বে। দেখো উল্টো হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে 20 গুণ 3 দিন সময় লাগবে। তাহলে সবাই একসঙ্গে কাজ করছে মানে কি কত এফিসিয়েন্সি? 3 যোগ 2, 3 যোগ 2 যোগ 1 মানে 3 4 5 আর 1 6। 6 এফিসিয়েন্সি কতদিন সময় লাগবে? তাহলে 20 গুণ 3 ভাগ 6। ক্লিয়ার? তাহলে 3 দুগুণে 6, 2 দিয়ে 10 দুগুণে 20। বলো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, কোনো সমস্যা থাকলে আমায় বলো। তাহলে উত্তর হয়ে গেল 10 দিন। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন। বলছে প্রথম 8 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নম্বর 51 ও 9 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নম্বর আমাদের 68। তাহলে 17 জনের মোট প্রাপ্ত নাম্বার কত? জিনিসটাকে যদি একটু ভালো করে বোঝাই, ভালো করে বোঝো। 8 জনের গড় তার মানে কি 8 জন ছাত্রছাত্রীর যা টোটাল নাম্বার সেটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা গড়টা পাবো। ক্লিয়ার? তাহলে 8 জন ছাত্রছাত্রীর টোটাল নাম্বারকে আমি লিখতে পারি তো 51 গুণ 8। কেন লিখতে পারি স্যার? 8কে কোথায় রেখেছিলেন? নিচে। সমান সমানের ওদিকে গেলে কি হয়ে যায়? ওপরে, মানে ভাগ থেকে গুণ হয়ে যায়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম 8-এর যোগফল, 8 জনের প্রাপ্ত নম্বরের যোগফল। পরবর্তী 9 জনের প্রাপ্ত নম্বরের যোগফলটা কত? একইভাবে আমরা করব 68 গুণ 9। তাহলে টোটাল কত হলো? এখানে 8, এখানে 9, টোটাল 17 হলো। তো 17 জনের গড় জানতে চেয়েছে, ভাগ করে দাও 17 দিয়ে, গল্প শেষ হয়ে গেল। এখানেই গল্প শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা কি করতে পারো? 51 গুণ 8, 51 গুণ 8 মানে 408, 8 কে আর 5 8 40, প্লাস 68 গুণ 9 মানে কত? 68 গুণ 9 মানে হবে আমাদের 612 ভাগ 17, 17 আছে তাই 17। তাহলে 408 প্লাস 616 কত হবে করলে? 612, সরি 408 প্লাস 612 করলে কত হবে? হবে আমাদের 1020 ভাগ যেটা আছে সেটা। ঠিক আছে? তাহলে 17 দিয়ে যদি তুমি কাটো, তুমি দেখবে 6 7 42, 6 7 42, 6 কে 6 4 10 মানে 6 0। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 17 জনের গড় হবে আমাদের 60। ক্লিয়ার? দাও 1 মিনিট দাও, একটু জল খেয়ে নিই। আচ্ছা, সবাই অঙ্কগুলো বুঝতে পারছো তো? সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে। চলো
দেখো নেক্সট অঙ্ক 11 অঙ্ক। এক্স ওয়াই এর 80%, তাহলে ওয়াই এক্স এর ভাই কত পার্সেন্ট? এক্স ওয়াই এর 80%, তার মানে ভাই আমি বলতে পারি ওয়াই এর ভ্যালু যদি 100 হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত ভাই? 80। কোনো সমস্যা নেই তো? তাহলে জানতে চেয়েছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, ওয়াই মানে কে 100, কার কত পার্সেন্ট? এক্স এর কত পার্সেন্ট, মানে 100 গুণ 80 গুণ 100। শূন্য কাটো, শূন্য কাটো, তারপর কত হবে? 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 25, 5 25 125% ইজ আওয়ার রাইট অ্যান্সার। তাহলে উত্তর কত হবে? 125%। কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন। বলছে কত টাকা সরল সুদে আসলে 5 বছরে 520 টাকা আর 7 বছরে 568 টাকা হবে। ভালো করে বুঝবে, 5 বছরে বলেছে 520 টাকা, 7 বছরে বলেছে আমাদের 568 টাকা। সুদটা হচ্ছে সরল সুদ, তার মানে কি প্রতি বছর একই সুদ। তার মানে আমি কি এখানে বলতে পারি 5 আর 2 মানে 7 বিয়োগ 5 কত হচ্ছে? 2 বছর। আর এখানে সুদ আসল 568 বিয়োগ 520, তার মানে কত? তার মানে হচ্ছে আমাদের 8,448 এত টাকা। তাহলে আমি বলতে পারি 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ 48 টাকা। ক্লিয়ার? তাহলে 1 বছরের সুদটা কত? 1 বছরের সুদ হবে 48 ভাগ 2, তার মানে 24 টাকা। কোনো সমস্যা নেই এত দূর। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে বার করতে পারি, 5 দিয়েও করতে পারি, 7 দিয়েও করতে পারি। 5 ছোট, তাই আমরা 5 দিয়েই বার করব। তাহলে 5 বছরের সুদ কত? 24 গুণ 5, 24 গুণ 5, 24 গুণ 5 মানে হচ্ছে তুমি করবে 4 5 20, 120। ক্লিয়ার? 120 টাকা। তাহলে 5 বছরের সুদ হচ্ছে 120 টাকা। সুদ আসল কত টাকা ভাই? 520 টাকা। তাহলে তুমি করবে সুদ আসল 520, সুদটা হচ্ছে 120। দুটোকে তুমি ডিরেক্ট মাইনাস করে দাও, 004, মানে 400 হয়ে গেল তোমাদের সঠিক উত্তর। বলো, কোনো সমস্যা নেই? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটি জলের পাত্রে জল প্রতিদিন দ্বিগুণ হয় যদি পাত্রটিতে জল পূর্ণ করতে 12 দিন সময় লাগে হয়, তাহলে অর্ধেক জল পূর্ণ করতে কত সময় লাগে? বলো, এই অঙ্কটা নিজেরা চেষ্টা করো দেখি। ব্যাপারটা বলেছে যে প্রতিদিন দ্বিগুণ হয়, মানে প্রথম একদিনে যদি 1 ইউনিট ভরো, দুদিনে তোমাকে ভরতে হবে 2 ইউনিট, 3 দিনে তোমাকে ভরতে হবে 2 এর ডবল মানে 4 ইউনিট, 4 দিনে তোমাকে ভরতে হবে 8 ইউনিট। এরম করে গেলে 12 দিনে আমার টোটাল জিনিসটা কমপ্লিট হয়। তাহলে অর্ধেক জল পূর্ণ হতে ভাই কত সময় লাগবে? দেখো অঙ্কটা খুব ইজি ভাবে চিন্তা করো। আমাদের 12 দিনে টোটাল জিনিসটা ভর্তি হয়, 12 দিনে আমাদের টোটাল জিনিসটা ভর্তি হয়, 12 দিন সময় লাগে। তাহলে আমরা যদি 12 ঠিক আগের দিনটা যাই 11, তাহলে 11 দিন মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে মনে করো 11 দিনের মাথায় তোমার 100 ইউনিট জল ভরেছো। তাহলে 12 দিন 11 দিন 12 দিন, তাহলে 12 দিনে তুমি কত ভরবে? 100 গুণ 2 মানে 200 ইউনিট, তাই না? তার মানে দেখো কি সুন্দর, 200-র হাফই তো 100, 200 ফুল 100 হাফ। তার মানে তোমাদের 12 দিনে পূর্ণ করতে, আর আমাদের হাফ পূর্ণ হবে 11 দিনে। কোনো সমস্যা নেই। বলো, এই অঙ্কটা বুঝতে পেরেছো? বলো, এই অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই একটু রেসপন্স করো।
এই অঙ্কটা কোনো সমস্যা আছে? একটু ভালো করে বলুন স্যার। আচ্ছা দেখো, মনে করছি, আমি মনে করছি ভাই, এটা 11 দিন, এটা 12 দিন, এটা 11 দিন, এটা 12 দিন। তাহলে 12 দিন গিয়ে জিনিসটা সম্পূর্ণ পূর্ণ হয়। তার মানে আমি বলছি, ধরো 12 দিনে ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি আমি ধরছি 100, ধরতেই পারি। তাহলে 12 দিনে একদম বেসিক কনসেপ্ট দিয়ে ভাবো, 12 দিনে এই 11 ইউনিট টোটাল পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক? তাহলে আমাদের 11 দিনে কতটা পূর্ণ হয়? আমাদের বলেছে যে আজকের যা ভরবো কালকে তার ডবল ভরবো। তাহলে 11 দিনে নিশ্চয়ই আমি যদি 50 ভরি তবেই 12 দিনে আমি 100 ভরতে পারবো। 50-এর ডবল তো, আজকে যা ভরবো কালকে ডবল ভরবো, কালকে যা ভরবো পরশু আবার তার ডবল ভরবো, এরম করেই যাচ্ছে। তাহলে 11 দিনে যদি 50 ইউনিট ভরি, তাহলে 12 দিনে আমি 50 দুগুণে 100 ইউনিট ভরবো। তাহলে 100 ইউনিট পুরো হলে হাফ ইউনিট কত? 50। তাহলে 50 ইউনিট ভরতে কত সময় লাগছে? 11 দিন সময় লাগছে। অঙ্কটা দেখেই বুঝতে পেরে যাবে কি উত্তর হবে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো, একটা সংখ্যা দিয়েছে 4, 7, 6, দুটো ড্যাশ আর 0। সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য আর 11 দিয়েও বিভাজ্য। 3 দিয়েও বিভাজ্য, 11 দিয়েও বিভাজ্য। আমাদের বিভাজ্যতার নিয়মটা জানতে হবে যে 3 দিয়ে বিভাজ্য হলে কি হতে হয় না। 3 দিয়ে বিভাজ্য হতে গেলে আমাদের সংখ্যাগুলোর যোগফলকে 3 দিয়ে বিভাজ্য হতে হয়। আর 11 দিয়ে বিভাজ্য হতে গেলে আমাদের একটা ছাড়া অড নাম্বার আর ইভেন নাম্বারের যোগফলের পার্থক্যকে হয় 0 হতে হবে, নয়তো 11 গুণিতক হতে হবে। তাহলে আমি অপশান একটা একটা করে তো ভাই বসাতে পারি। আমি লাস্ট থেকেই আসি। তাহলে এটাই যদি 8 বসাই, এটাই যদি 5 বসাই, তাহলে যোগফলটা টোটাল হচ্ছে কত? 7 আর 4 11, 11 6 হচ্ছে তোমার 17, 17 আর 8 কত হচ্ছে? 17 8 4 যোগ 7 যোগ 6 25। যোগ 8 যোগ 5 যোগ 0। আমরা এইটার ভ্যালুটা কতটা পাচ্ছি বলো? 4 যোগ 7, ভালো করে যোগ করবে। 4 যোগ 7 মানে 7 আর 4 11, 11 6 17, 17 আর 8 25, 25 আর 5 হচ্ছে 30 হচ্ছে, ঠিক আছে? এখানে আমাদের যোগ এই 8টা বাদ গেছিলো, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 30, ঠিক আছে? তাহলে 30টা তো 3 দিয়ে বিভাজ্য, তার মানে এটা দিয়ে ঠিক আছে, কোনো সমস্যা নেই, 3 দিয়ে বিভাজ্য। এবার আমাদের বুঝতে হবে 11 দিয়ে বিভাজ্য কি না। তাহলে 11 দিয়ে বিভাজ্য তার নিয়ম কি? 4 যোগ 4-এর পরে আমরা ধরবো 6, যোগ 6-এর পরে আমরা ধরবো 5, যোগ কত হচ্ছে? 4 যোগ 6 যোগ 5 মানে 6 4 10 5 15। ঠিক তার একইভাবে অন্য নাম্বার দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটা মানে 7 যোগ 8 যোগ এখানটা কত হবে? 8 যোগ 0 মানে 8। এই 8 যোগ 0 মানে 8-এর পর 0 ধরবো মানে 0 হবে। তাহলে 7 যোগ 8 করলে তুমি কত পেয়ে যাবে? 15 পাবে। তাহলে দেখো তো 15 বিয়োগ 15 করলে কত হয়? 0। তার মানে শর্ত কি ছিল? হয় তোমার 0 হতে হবে, নয় 11 এর গুণিতক হতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের অপশান তো দেখছি এটাই মিলে যাচ্ছে। তাহলে 8 আর 5 ধরলাম, 8 আর 5ই অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আমরা একবার দেখলাম 3 দিয়ে মিলছে কিনা, একবার দেখলাম 11 দিয়ে মিলছে কিনা। তাহলে আমরা দেখলাম 8 আর 5 অ্যাপ্লাই করলে 3 দিয়েও তুমি মেলাতে পারবে, তুমি 11 দিয়েও মেলাতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, 3টি বর্গক্ষেত্র যাদের বাহু 2 সেমি, 3 সেমি, 6 সেমি সমন্বয়ে যে নতুন বর্গক্ষেত্রটা তৈরি হবে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তোমরা দেখছো 2 3 4, তুমি যোগ করে দিচ্ছ 2 3 প্লাস 2 3 6 প্লাস 6 মানে 6 9 11 করছো, অপশান 11 মারছো, অঙ্ক ভুল। অঙ্কটা টোটাল ভুল হয়ে যাবে। তাহলে স্যার কি করে করবো অঙ্কটা?
অঙ্কটা আমরা করব। দেখো দেখো 2 সেমি 3 সেমি 6 সেমি আমরা কি করব, সবার প্রথমে এদের ক্ষেত্রফল বার করব। কত ক্ষেত্রফল? প্রথমটার হচ্ছে 2 স্কোয়ার। কেন স্যার 2 স্কোয়ার? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো ভাই বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহু যদি 2 হয় ক্ষেত্রফল 2 স্কোয়ার তো হবেই, প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে 4 প্লাস 9 প্লাস 36। যোগটা করলে তোমাদের কত আসছে? যোগটা করলে তোমাদের আসছে 49। 49টা কি হলো স্যার? যোগ করলাম তো, মানে বড় যে বর্গক্ষেত্রটা হবে তার বাহু এটা। তার মানে বাহু যদি আমরা বাহু স্কোয়ার করি তার মানেই 49। তার মানে বড়টার বাহু কত হচ্ছে? √49। তার মানে 7 ইজ আওয়ার রাইট অ্যান্সার। বলো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে আমায় বলো। সবাই বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো পরের অঙ্কটা বলছে 49⁻15 - 1 এটা কোন সংখ্যা দিয়ে সঠিকভাবে বিভাজ্য? ঠিক, এটা কোন সংখ্যা দিয়ে সঠিকভাবে বিভাজ্য? তো তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। মনে করো a⁴n মাইনাস b⁴n, এখানে যদি পাওয়ারগুলো অড হয়, পাওয়ারগুলো যদি অড হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়িয়ে যাবে কত? সংখ্যাটা দাঁড়িয়ে যাবে a মাইনাস b। তাহলে a⁴m মাইনাস b⁴n, মনে রাখবে পাওয়ারগুলো যদি ইভেন হয় তাহলে সংখ্যাটা দাঁড়িয়ে যাবে a প্লাস b। ক্লিয়ার? তাহলে এখানে অনুযায়ী দেখো একটা আছে 49⁻15 মাইনাস 1। এবার 1-এর পাওয়ার তো আমি যা খুশি লিখতে পারি, মান সেই 1ই হয়, পজিটিভ যে কোনো নাম্বার। তাহলে 1-এর পাওয়ার আমি 15 করে দিতে পারি তো। তাহলে 49⁻15 আর 1⁻15, তার মানে 15, মানে দেখো এটা হচ্ছে অড নাম্বার। তাহলে অড নাম্বার মানে সংখ্যাটা কি হবে? a মাইনাস b। তাহলে a কত? 49, b কত? 1, তাহলে 48। তাহলে 48টা এদের মধ্যে কি দিয়ে বিভাজ্য ভাই বলো? 8 দিয়ে বিভাজ্য। তাহলে অ্যান্সার হয়ে গেল 8। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার আমি এরম করে করব না। ঠিক আছে, তুমি 49 15 বার গুণ করো, কোনো সমস্যা নেই। তাহলে বেস্ট ওয়ে হচ্ছে এটা। তোমার দুটো জিনিস মনে রাখতে হবে, পাওয়ার যদি অড হয় সংখ্যাটা হবে এটা, পাওয়ার যদি ইভেন হয় সংখ্যাটা হবে এটা, ব্যাস। তাহলে অঙ্কটা হলো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে সময় ৮০,০০০-এর পরিমাণ হয় ৯২,৬১০, যে সময় ৮০,০০০-এর পরিমাণ ৯২,৬১০-এ 10% পার আনাম চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সুদ আধাবার্ষিক চক্রবৃদ্ধি কত এটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ৮০,০০০ ইন্টু ৮০,০০০ ইন্টু 1 প্লাস 6 মাস অন্তর সুদ। আধাবার্ষিক মানে কি? 6 মাস অন্তর, তার মানে r/200। সূত্র ছিল এটাই, ভেঙেও করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভেঙে একটু বড় হবে। দেখো ভালো করে, এটা বোঝো। তাহলে 1 প্লাস r/200 হোল টু দি পাওয়ার 2 বছর মানে 2 বার মানে 2t। এদের ভ্যালুটা কত হচ্ছে? ৯২,৬১০। তাহলে স্যার এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি করতে পারি, আচ্ছা পার্সেন্টটা তো বলে দিয়েছে, মানে আর এর জায়গাতে 10। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? 0 0 কেটে দিলাম। তাহলে আমি করব 1 প্লাস 1/20
ইকুয়াল টু, দেখো 80,000 গুণ ছিল, ওদিকে ভাগ লিখে দিলাম, 92610 ভাগ 80,000। ঠিক আছে, তাহলে এটা কাটলো, এটা কাটলো, তাহলে এটা কত হবে? 21 এককে 21 আর একে 20 এককে 20 আর একে 21, 21 ভাগ 20 হোল টু দি পাওয়ার কত ছিল? 2t ছিল, 2t আছে এখনো, 2t। তাহলে দেখো নিচে আমরা 20 আনি, তাহলে 20 কিউব করলে তুমি পাবে 8,000, আর 20 পরের সংখ্যা মানে 21 কিউব করলে তুমি পাবে 9,261 টাকা। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা মিলে গেল, মিলে গেল মানে এদের ভ্যালু ঠিক আছে, কোনো সমস্যা নেই, এদের আমাদের আর লাগবে না। তাহলে ওপরে কে কে আছে? ওপরে আছে 2t আর এদিকে আছে 3, তাহলে আমরা লিখব 2t সমান সমান 3। তাহলে t এর ভ্যালু কত? 3/2, 3/2 মানে কত? 2 একে 2, 2 একে 2.5 দুগুণে 10, 5। তাহলে অ্যান্সার কত হলো? 1.5। বলো বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? চলো হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন। দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর অন্যজন 3 কিলোমিটার পার ঘন্টা বেগে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে একজন 4 কিলোমিটার পার ঘন্টা বেগে আর অন্যজন 3 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটতে শুরু করে থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই যে ডিস্টেন্স, দূরত্ব সমান সমান ডি, সময় সমান সমান টি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে দুজন দেখো মনে করো এ থেকে বিতে যাচ্ছে, এ বি, তাহলে প্রথমজন 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এই দূরত্বটা অতিক্রম করছে, দ্বিতীয়জন 3 কিলোমিটার বেগে ভাই এই দূরত্বটাই তো অতিক্রম করবে, তার মানে দূরত্ব তো একই, তাই না? দূরত্ব একই। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, টি মানে সময়, টি সমান সমান আমরা কি করব? টি সমান সমান আমরা জানি ডি/এস, ডি/এস মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথমজনের টাইম কত? ডিটা আমরা জানি না, আর আমাদের স্পিডটা কত হয়েছে? স্পিডটা হচ্ছে 4, তাহলে d/4। তাহলে দ্বিতীয় জনের টিটা কত? d/s, তার মানে দ্বিতীয় জনের কত গতিবেগ? 3। ঠিক আছে, এইবারে বলেছে যে একজন পরের জনের থেকে আধ ঘন্টা আগে আসে, প্রথমজন পরের জনের থেকে আধ ঘন্টা আগে আসে, তার মানে পরের জন বেশি সময় নেয় আসতে। তার মানে আমরা এখানে বলতে পারি d/3 মাইনাস d/4, এদের ভ্যালুটা আধা ঘন্টা, আধা ঘন্টা মানে 1/2। বলো কোনো সমস্যা আছে? তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? দেখো আমরা এখানে লসাগু পাবো 3 আর 4 এর 12, তাহলে 4 4d মাইনাস 3d মানে শুধু d, এদের ভ্যালুটা হচ্ছে 1/2। তার মানে d মানে ডিস্টেন্স 1/2, 12 ওদিকে পাঠালে গুণ 12 চলে যাবে, 6 দুগুণে হয়ে যাবে 12। তাহলে ডিস্টেন্স আমি কত পাচ্ছি? 6 কিলোমিটার আমি ডিস্টেন্স পাচ্ছি। বলো কোনো সমস্যা? না, সমস্যা নেই। চলো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলছে একজন ব্যক্তি একটি স্টেশন এ থেকে বি স্টেশন পর্যন্ত, আচ্ছা 36 কিলোমিটার পার ঘন্টায় অভিন্ন গতিযাত্রা করে আর 45 কিলোমিটার পার ঘন্টা অভিন্ন গতিতে আবার ফিরে আসে। তার মানে এ থেকে বিতে যায় 36-এ আর বি থেকে এতে ফিরে আসে 45-এ। তাহলে এদের গড় গতিবেগটা ভাই জানতে বলেছে। তাহলে এদের গড় গতিবেগের একটা সুন্দর শর্ট ট্রিক্স আছে, তোমরা একটু মনে রাখো। 2ab বাই a প্লাস বি, তাহলে 2 এ মানে কত ভাই? এ মানে 36, বি মানে কত ভাই?
বি মানে 45 ভাগ এ প্লাস বি মানে 36 প্লাস 45। তাহলে 2 গুণ 36 গুণ 45 ভাগ 36 ভাগ 45 মানে কত হচ্ছে? 36 ভাগ 45 করলে কত হয়? আমাদের 81 হয়। 1 8, ঠিক আছে, 81 হয়। এবার তাহলে আমরা কাটাকুটি করতে পারি। আমরা কাটাকুটি করতে পারি কি দিয়ে কাটবো বলো, কি দিয়ে কাটা যায়? আমরা যদি 3 দিয়ে কাটি, 3 1 3, 3 2 6, 3 2 6, 3 7 21, 3 লং 27, 3 4 12, 5 লং 45। তাহলে কত হচ্ছে? 2 গুণ 4 গুণ 5। তাহলে কত হচ্ছে? 5 4 20, 2 4 মানে 40, 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এদের গড় গতিবেগ। ক্লিয়ার, বোঝা গেছে? বলো, অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক স্যার। আছে, চলো নেক্সট কোশ্চেন। দুটি পাইপ যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূরণ করতে পারে, আর তৃতীয়টি 30 ঘন্টায় ট্যাঙ্কটা খালি করে। সমস্ত পাইপ একসাথে খোলা থাকলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? 3খানা পাইপ এ, বি আর সি। তাহলে প্রথম পাইপ 15 ঘন্টায়, দ্বিতীয় পাইপ 20 ঘন্টায় ভরে, আর তৃতীয় পাইপ 30 ঘন্টায় খালি করে, মানে 30টা হচ্ছে মাইনাস। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে 15 20 আর 30-এর এলসিএম বা লসাগুটা কত? লসাগু হচ্ছে আমরা বলবো 60। তাহলে 15কে 60 করলে 4 15 60, এফিসিয়েন্সি বার করতে 15 ভাগ 60 মানে 60 ভাগ 15 মানে 4 15 60, 3 20 60, আর এটা হচ্ছে আমাদের 3 20 মানে 3 2 4 2, এটা হচ্ছে -2, কারণ এটা খালি করে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে জানতে চাইছো সমস্ত পাইপ একসাথে খোলা রাখলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। তাহলে আমরা কি করব? সমস্ত পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটা কত সময় পূর্ণ হবে আমাদের জানতে চেয়েছে। তাহলে এফিসিয়েন্সি এগুলো, এটা 4, এটা 3, এটার -2। তাহলে 4 এফিসিয়েন্সি নিলে আমার ট্যাঙ্কটা ভরতে সময় কত নেবে ভাই? আমার ট্যাঙ্কটা ভরতে সময় নেবে 15 আওয়ার্স, 15 ঘন্টা সময়। তাই তো বলেছে 4 এফিসিয়েন্সিতে 15 ঘন্টা। তাহলে 1 এফিসিয়েন্সি যদি হতো, 1 এফিসিয়েন্সি যদি হতো তাহলে কত হতো? সময় বেশি লাগে, তাহলে 15 গুণ 4 ঘন্টা। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমাদের সব কটা চালানো আছে, মানে টোটাল এফিসিয়েন্সি কত এখানে? 4 প্লাস 3 বিয়োগ 2, বিয়োগ 2 হলো কারণ 2 খালি করছে বলে। 4 3 7, 7 থেকে 2 বাদ দাও 5, তাহলে 5 এফিসিয়েন্সি হলে কত হবে এটা? স্যার ভলিউমটা ক্লিয়ার আসছে না, ভলিউমটা। হ্যালো হ্যালো আর ডবল আওয়াজ আসছে। ডবল আওয়াজ আসছে? আচ্ছা, যে আনমিউট আছো মিউট করে দাও। চলো তাহলে এটা যেটা করলাম যে 1 এফিসিয়েন্সি হলে 15 গুণ 4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সিটা 5, টোটাল 5 পেলাম। 4 7 বিয়োগ 2 করলে 5, 5 এফিসিয়েন্সি নিয়ে 15 গুণ 4 ভাগ 5, 5 3 15, তাহলে 3 গুণ 4 মানে 12 ঘন্টা ভাই সময় লাগে। 3টে যদি আমি পাইপ খুলে দিই তাহলে আমাদের 12 ঘন্টা কিন্তু সময় লাগবে ভাই। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 250টা চেয়ার বিক্রি করেছে এবং 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাহলে তার লাভের শতাংশ কত? খুব ভালো কোশ্চেন। 250টা চেয়ার বিক্রি করেছে, তাহলে আমি যদি ধরি
250খানা চেয়ারের 250টি চেয়ারের এসপি মানে সেলিং প্রাইস, তুমি চেয়ার যদি 1 টাকা করে পার পিস বিক্রি করো তাহলে তুমি পাবে 250 টাকা হচ্ছে 250টার এসপি। এটা আমি ধরে নিলাম যে একটা চেয়ার বিক্রি করছি 1 টাকায়, তাহলে 250টা চেয়ার আমি বিক্রি করবো 250 টাকায়। তাহলে 50টা চেয়ারের সমান বিক্রয় মূল্য লাভ করেছে, তাহলে 50টার এসপি কত হবে ভাই? 50 টাকা। তাহলে 250টা বিক্রি করে 250 টাকায় বিক্রি করেছে, 50 টাকা লাভ হয়েছে। তাহলে 250টি সিপি কত হবে? 250টি সিপি বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে 200 টাকা হচ্ছে 250টা সিপি। ক্লিয়ার? তাহলে লাভ কত হয়েছে? 50 হয়েছে লাভ, তাই না ভাই? তাহলে জানতে চেয়েছে লাভের শতাংশ কত। তাহলে সিপি পেলাম 200, তাহলে কত? 50/200 গুণ 100। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 2 25। তাহলে অ্যান্সার হচ্ছে 25%। চল, বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলো, একই অঙ্ক। তাহলে আমি ধরছি 36টির এসপি আমি ধরছি, আচ্ছা এই অঙ্কটা তো আগের মতোই অঙ্ক, তোমরা একটা কাজ করবে, এই অঙ্কটা HW করে নেবে। এই অঙ্কটার HW করবে, করে তোমরা আজকে রাত্রির মধ্যেই আমি গ্রুপটা খুলে দেবো সবার জন্য, অ্যান্সার জানাবে, ঠিক আছে? বুঝতে পারলে? একই অঙ্ক, শুধু এখানে ক্ষতি বলেছে। চলো নেক্সট কোশ্চেন। একটি খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, একটা কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। তাহলে একদিকে আমরা করছি খরগোশ, একদিকে খরগোশ, আর একদিকে আমরা করছি কুকুর। বানান তালবে সদন্তস্য হতে পারে ভাই, ওটা মানিয়ে নিও। তাহলে খরগোশটা লাফ দেয় 5 আর কুকুরটা দেয় 4। এবারে কুকুরের 3 লাফ, কুকুরের 3 লাফ মানে খরগোশের 4 লাফ। এই জায়গাটা তোমাদের একটু মাথা দিয়ে কিন্তু দেখতে হবে, মানে চোখ খুলে তাকিয়ে থাকতে হবে। কুকুরের 3 লাফ তার মানে কুকুরের জায়গায় 3, খরগোশের 4 লাফ তার মানে খরগোশের জায়গায় 4। তাহলে তুমি সিম্পল কোনাকুনি করে দাও, খরগোশ আগে, নিচেরটা তুমি ধরে করবে সবসময়। 4 4 16, 5 3 15, 4 4 16 আর 5 3 15। তাহলে অ্যান্সার হচ্ছে 16:15, 16:15। চলো নেক্সট কোশ্চেন। বলছে 110 মিটার লম্বা একটি ট্রেন 72 কিলোমিটার বেগে 332 মিটার একটা সেতুকে অতিক্রম করতে কত সময় নেবে ভাই? দেখো, তাহলে এখানে আমাদের মিটার এত কিলোমিটার বেগে, ঘন্টায় এত কিলোমিটার বেগে, মানে অ্যান্সার চেয়েছে সেকেন্ডে, মানে মিটারে বার করে নিই আমরা। 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে 72 গুণ 5 × 18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে 4 18 72 হয়ে যাচ্ছে, 4 5 20 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এবারে আমি বলবো যে 20 মিটার যায় কতক্ষণে ভাই? 20 মিটার যায় আমাদের 1 সেকেন্ডে। তাহলে 20 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যেতে ওর কত সময় লাগবে ভাই? 1 × 20 সেকেন্ড অবশ্যই। আর এইবারে একটু ভালো করে বোঝো, এটা বলেছে যে একটা 132 মিটারের সেতু অতিক্রম করবে। তাহলে সেতু অতিক্রম করবে মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে।
নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। আগে একটা অঙ্ক বললাম, সেখানে আমরা দেখেছিলাম গাছকে অথবা ল্যাম্প পোস্টকে যদি অতিক্রম করে তাহলে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে টোটাল কতটা সে পার হবে? পার হবে সে টোটাল 110 প্লাস 132, 110 প্লাস 132, তার মানে 242 মিটার। করতে তার কত সময় লাগবে? 1 এর 20 গুণ 242। তুমি 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2, আর কাটবার দরকার নেই। 121 10, তার মানে তুমি করো 12.1। কেন হলো? কারণ নিচে একটা শূন্য আছে বলে একটা ঘরের আগে ওপরে দশমিক বসে গেল। তাহলে উত্তর হবে 12.10 সেকেন্ড তার সময় লাগবে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন আমাদের। আচ্ছা, 10 বছর পর এ এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি। বি এর বর্তমান বয়স কত? লাস্টের অঙ্কটাও তোমাদের HW দিলাম, কে পারো আমি দেখব। তাহলে এই অঙ্কটা আর তোমাদের আরেকটা অঙ্ক সেম টাইপের যে করিয়ে দেওয়া হলো, এটা এই অঙ্কটা, এই দুটো তোমাদের HW থাকলো। তোমরা সলভ করবে, করে আমাদের গ্রুপে আপডেট দেবে। ক্লিয়ার? তাহলে আজকের মতো এতটাই থাক। যিনি গ্রুপ অ্যাডমিন তিনি তোমাদেরকে কিছু বলবেন। দেখো ভাই, তোমাদের সবাইকে বলা হচ্ছে যে আমাদের এই গ্রুপটা যারা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট নতুন অ্যাসপিরেন্ট বা পুরনো অ্যাসপিরেন্ট তাদের জন্যই খোলা হয়েছে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের এইটা গ্রুপটা আছে 171 জনের গ্রুপ, 171 প্লাস হবে। তো সেখানে তোমরা 3 থেকে 4 জন এসে ক্লাস করছো। ঠিক আছে, দেখো এবারে তোমাদের জন্য ভালো ভালো টিচার এনে ক্লাস করাচ্ছি। ঠিক আছে, সপ্তাহে এরকম একটা করে মকশেট থাকবে, প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, এবার তোমরা তোমার বন্ধুদেরকে সবাইকে পারলে একটুখানি শেয়ার করো। ঠিক আছে, বাস শেয়ার করে আমাদের পাশে থাকো। এর থেকে আর কিছু তোমাদের কিছু চাই না। এবার দেখো কারোর যদি এর থেকে বেশি ডেপতে গিয়ে সমস্যা হয় যে দাদা এটা সমস্যা হচ্ছে ওটা সমস্যা হচ্ছে, তাহলে দেখো এরকম অনলাইন লাইভ ক্লাসে বোঝানোর সমস্যা নয়, সেটা তুমি আদার্স আমাদের নাম্বার আছে, ওখানে গিয়ে তুমি যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কিন্তু যে প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে সেই প্র্যাকটিস সেটটাকে প্রতিনিয়ত করো। জাস্ট গ্রুপে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে প্রিন্টেবল নোট হিসাবে কাছে রেখে সেগুলোকে জাস্ট মুখস্থ করো। তুমি যদি হোয়াটসঅ্যাপে ফেলে রাখো সেটা হোয়াটসঅ্যাপেই পড়ে থাকবে, কিছুই হবে না। তো তুমি সেটাকে প্রিন্টেড করে সেটাকে প্রিন্টেড কপিটা দিয়ে পড়ো। ঠিক আছে, যেগুলো গ্রুপে দিচ্ছি এগুলোকে পড়ো। আর যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমাদের হচ্ছে আরআরবি, এসএসসি, এমটিএস বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে এসছে। ঠিক আছে, তো তোমরা একটু পারলে বন্ধুদের কাছে শেয়ার করো। ঠিক আছে, আর আজকের এই ক্লাসটার জন্য দেরি হওয়ার জন্য খুবই দুঃখিত, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এই সাইডটা, কলকাতা সাইডটা, সেই জন্য কোনো রকম আমরা কানেক্ট করাতে পারছিলাম না। তোমরা দেখছিলাম অনেক আসছিলো, অনেকে চলে যাচ্ছিলো। সুজিত মণ্ডল বলে ভাইটি বারবার আসছিলো, চলে যাচ্ছিলো। তো সেই জন্য খুব দুঃখিত। তো নেক্সট ডেট থেকে আশা করি ঠিকঠাকভাবে ক্লাস হবে, আর তোমরা পারলে একটু সবার কাছে শেয়ার করো। ঠিক আছে, ওকে, চলো, গুড নাইট, ভালো থেকো আর ভালো করে সবাই পড়াশোনা করো। গুড নাইট। হ্যাঁ, বলো, ক্লাসটা কি খুব খারাপ হলো? ক্লাসটা যা হচ্ছে তোমার হচ্ছে কী বলবো, যা কোয়ালিটির ক্লাস হয়েছে, খুব ভালো লেভেলের ক্লাস হয়েছে, বলে লাভ নেই কোনো। ঠিক আছে, এই সুপ্রিয়, এটাকে সেভ করবো কি করে? তুমি একটা কাজ করবে, যে কটা আছে ওটাকে সেভ করবে না, ঠিক ওটাকে স্ক্রিনশট মারবে, মেরে স্ক্রিনশট মারে কি করে আমি জানি না, মেরে নাও তো। ও, এটা তো হয় না এইখান থেকে। ওটাকে ফুল পেজ করার পর স্ক্রিনশটটা করে করতে হবে না, এখান থেকে কি একটা স্ক্রিনশট মারেছে আমি ভুলে গেছি দেখতে, আমাকে কোন একটা কাজ মারলে স্ক্রিনশট হয়ে যাবে। ভালো ক্লাস হলো না?
লেভেলে ক্লাসে ক্লাসটা ভিডিও হয়েছে তো? হ্যাঁ ভিডিও তো হচ্ছে এখন। অফ করো ভিডিওটা অফ করো লাস্ট টুকু কেটে দেবো। হ্যাঁ কেটে দিই।